জয় গুরু। না আছে অনুকূল চন্দ্রের সাধন ভোজন, না আছে কঠোর শাস্ত্রজ্ঞান। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র যে সদ্গুরু, তিনি কি সত্যি সদ্গুরু তার প্রমাণ পাওয়ার জন্য কিশোরী মোহন তাকে অনেক পরীক্ষা করেছিলেন। আর সেই প্রমাণেই কিশোরী মোহন নিশ্চিত হয়েছিলেন যে ঠাকুর অনুকূল চন্দ্র সত্যি একজন সর্বজ্ঞ সদ্গুরু। আজকে সেই প্রমাণগুলোই আলোচনার বিষয়। অনুকূল চন্দ্রের আকর্ষণ কিশোরী মোহনের কাছে খুবই জীবন্ত। তার চরিত্রের প্রতি উচ্চ মার্গের ধ্যান ধারণা, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবাপরায়ণতা এসবই কিশোরীর একান্তভাবে জানা। কিন্তু তার থেকে বয়সে বেশ কিছুটা ছোট ছেলেবেলার এই বন্ধুটির যত গুণই থাকুক, তিনি কি সদ্গুরু হওয়ার উপযুক্ত? এই সংশয়ে কিশোরীর মন ভারাক্রান্ত হয়ে থাকে। আবার ঠাকুর হরনাথের কোথায় বা অবিশ্বাস করবেন কিভাবে? অবশেষে তার মনে হলো, যিনি সদ্গুরু তিনি নিশ্চয়ই সর্বজ্ঞ পুরুষ। অতএব অনুকূল চন্দ্রকে পরীক্ষা করবেন তিনি। যদি তার কার্যকলাপে অন্তর্যামিত্বের পরিচয় পান, তবেই তিনি তাকে ইষ্টরূপে গ্রহণ করবেন। এরপর চলল কিশোরী মোহনের নানা ধরনের পরীক্ষা। তাকে তো নিশ্চিত হতেই হবে। বেলা বয়ে যায়, আর তো দেরি করা চলে না। এত পরীক্ষার পরও কিশোরী মোহন নিশ্চিত হতে পারছেন না। বিভিন্ন ঘটনা প্রবাহে মাঝে মাঝে তার মনে হয় অনুকূল চন্দ্র সত্যি সর্বজ্ঞ সদ্গুরু, কিন্তু পর মুহূর্তেই আবার বিরুদ্ধ চিন্তার স্রোতে দিশাহারা হয়ে পড়েন। ভাবেন, না আছে অনুকূল চন্দ্রের সাধন ভোজন, না আছে কঠোর শাস্ত্র জ্ঞান। দ্বিধাগ্রস্ত মনে আবার আসে পরীক্ষা করার চিন্তা। একদিন একজোড়া খেজুরের গুড়ের সন্দেশ কিনে এনে পোটের পিছনে রেখে ভাবেন, অনুকূল যদি কীর্তনের পর সন্দেশ দুটি চেয়ে খায়, তবে বোঝা যাবে সে প্রকৃতই অন্তর্যামী। তখন রোজই কীর্তন হয় কিশোরের বাড়িতে। অনুকূলও অংশ নেন তাতে, এবং কীর্তনের পর জল খেয়ে বাড়ি চলে যান। সেদিন কীর্তনের পর জল না খেয়েই বাড়ি চলে যান। অন্তর্যামিত্বের সাড়া না পেয়ে কিশোরী মোহন আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। হঠাৎ মধ্যরাত্রে অনুকূল কিশোরের বাড়িতে উপস্থিত হয়ে বলেন, রোজ রোজ শুধু জল খেয়ে যাই, আজ কিন্তু জোড়া সন্দেশ চাই। তখন অত লোকের সামনে চাইতে পারিনি। কিশোরী সহজভাবে বলেন, এত রাত্রে এখন সন্দেশ কোথায় পাবো? উত্তরে অনুকূল চন্দ্র বলেন, আজ যে বাজার থেকে সন্দেশ এনে পটের পিছনে লুকিয়ে রেখেছ। এই বলে নিজেই পটের পিছন থেকে সন্দেশ বের করে সন্দেশ সহ জল খেয়ে বাড়ি চলে যান। কিশোরী মোহন বিস্ময়াবিষ্ট হয়ে ভাবেন, কত পরীক্ষা করলাম, প্রমাণও পেলাম, তবু মনের অবিশ্বাস যায় না। আত্মধিক্কারে মন তার ভারাক্রান্ত হয়ে ওঠে। দৃঢ় বিশ্বাসের ভূমিতে পৌঁছতেই কিন্তু কিশোরী মোহনকে আরও সংশয়ের পথ অতিক্রম করতে হয়েছে। একবার দুটো পাত্রে ভোগ সাজান কিশোরী। একটি ভোগ ঠাকুর হরনাথের নামে, অপরটি অনুকূল চন্দ্রের নামে নিবেদন করে মনে মনে ভাবেন, অনুকূল যদি নিজে থেকে তার উদ্দেশ্যে ভোগটি গ্রহণ করেন, তবে চিরদিনের মতো সন্দেহের অবসান হবে এবং ঠাকুর হরনাথের কথা মতো তাকেই গুরু বলে গ্রহণ করব। ভোগ নিবেদনের বেশ কিছু পরে অনুকূল চন্দ্র তার কীর্তনের সঙ্গে দুর্গানাথ সেনালকে সঙ্গে নিয়ে কিশোরের বাড়িতে এলেন। সজ্জিত ভোগ দুটি দেখে উৎফুল্ল হয়ে আহারে বসে দুটি ভোগই নিজের কাছে টেনে এনে বলেন, দুই কি আছে ডাক্তার, সবই এক, এটাও আমার ওটাও আমার।
এই বলে দুর্গানাথকে একটি ভোগ দিয়ে অপরটি নিজে গ্রহণ করেন। অনুকূলচন্দ্র যে ভোগটি গ্রহণ করেন সেটি ছিল তারই উদ্দেশ্যে নিবেদিত ভোগ। কিশোরীমোহনের ভাবের যেমন অন্ত নেই তেমনই শেষ নেই পরীক্ষারও। কীর্তনের চরম অবস্থায় অনুকূলচন্দ্র তখন প্রায়শই সমাধিস্থ হয়ে পড়েন। বাহ্য জ্ঞানশূন্য অবস্থা। অনুকূলচন্দ্রের দেহে কোনো অনুভূতি আছে কি না তা পরীক্ষা করার জন্য একবার একটা জ্বলন্ত টিকে তার উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে জায়গাটি পুড়ে যায়, কিন্তু অনুকূলচন্দ্রের কোনো সাড়া পাওয়া যায় না। যেমন অচৈতন্যভাবে পড়েছিলেন তেমনই পড়ে রইলেন তিনি। চেতনা আসে অনেক পরে, সমাধিভঙ্গের পর। অনুশোচনায় তীর্ণ হয় কিশোরীমোহনের অন্তর। সকলের আশ্রয়স্থল অনুকূলচন্দ্র সব কিছুরই প্রশ্রয় দেন। এই সীমাহীন প্রশ্রয়ই কিশোরীমোহনের উত্তরণের পথ মসৃণ করে। প্রেম, ভক্তি আর ভালোবাসার পথ অবারিত হয় চিরতরে। কিশোরীমোহনের দীক্ষা হয় পুরুষোত্তম জননী মাতা মনোমোহিনী দেবীর কাছে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনায় জয় গুরু।